নমস্কার। ভাবুন তো, এমন একটা জায়গার কথা যেখানে প্রতি বছর বন্যায় সব ভেসে যায়, তরুণদের কাজের খোঁজে ঘর ছাড়তে হয়, আর রাস্তাঘাট বলতে প্রায় কিছুই নেই। এই পরিস্থিতিতে সেখানকার মানুষ যখন ভোট দেয়, তখন সেই ভোটের রায় আসলে কি বলে? আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই গভীরে যাব। চলুন চাকুলিয়ার ব্যবচ্ছেদ করে দেখি কিভাবে মানুষের রোজকার সমস্যা আর ভোটের অঙ্ক একে অপরের সাথে জুড়ে আছে। দেখুন, চাকুলিয়া তো শুধু একটা নির্বাচনী এলাকা না, এটা একটা জীবন্ত সম্প্রদায়। এখানকার রাজনীতি বুঝতে হলে সবার আগে এখানকার মাটি, নদী আর মানুষের জীবন সংগ্রামকে বুঝতে হবে। কারণ এখানকার ভূগোলই কিন্তু ঠিক করে দেয় রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর ভবিষ্যৎ কি হবে। এই যে দেখুন, পশ্চিমবঙ্গের ঠিক এই অংশে রয়েছে চাকুলিয়া, কুলিক আর নাগর নদী। একদিকে যেমন এই অঞ্চলের প্রাণ, তেমনি আবার মানুষের দুঃখের কারণও। এই দুটো নদী এখানকার মানুষের জীবন আর জীবিকাকে বেঁধে রেখেছে। প্রতি বছর বর্ষা এলেই যেন এই নদীগুলোই মানুষের ভাগ্য লিখতে বসে। এখানকার মানুষের জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ যদি কিছু থাকে, সেটা হলো এই দীর্ঘস্থায়ী বন্যা। প্রতিটা বছর নদীর জল চাষের জমি, মানুষের ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যায়। ফসল শেষ, জীবিকা শেষ। এটা একটা বার্ষিক সংকট যা এখানকার অর্থনীতিকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে রেখেছে। দ্বিতীয় বড় সমস্যাটা হল যুব বেকারত্ব। মানে এলাকায় কোনো বড় শিল্প নেই, তাই স্থানীয়ভাবে কাজের সুযোগও বলতে গেলে নেই। ফলে তরুণদের একটা বিশাল অংশ কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়। এই মাইগ্রেশন বা পরিযান এখানকার সামাজিক কাঠামোটাকেই ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আর ৩ নম্বর যে গুরুত্বপূর্ণ সমস্যাটা, সেটা হলো পরিকাঠামো, বিশেষ করে রাস্তার অবস্থা। এই ভাঙাচোরা রাস্তাঘাট শুধু যে রোজকার জীবনকে কঠিন করে তোলে তাই নয়, অর্থনৈতিক কাজকর্মকেও আটকে দেয়। ভাবুন, ভালো রাস্তা না থাকলে কৃষি পণ্য সময়মতো বাজারে পৌঁছায় না, আর কৃষকরাও তাদের ফসলের ঠিক দাম পায় না। এবার এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন, কারণ চাকুলিয়ার রাজনীতির আসল চাবিকাঠি কিন্তু এখানেই কোথাও একটা লুকিয়ে আছে। ৫০% বেশি মুসলিম ভোটার আর প্রায় ৪৫% হিন্দু, যার মধ্যে মতুয়া ও নমশূদ্রদের মতো তপশিলি জাতির একটা বড় অংশ আছে। এই জটিল সামাজিক বুননটা বোঝা খুব জরুরি। আর হ্যাঁ, এই তথ্য বিশ্লেষণ করার সময় আমাদের মনে রাখতে হবে সাংবিধানিক মূল্যবোধের কথা, যেখানে প্রত্যেক ব্যক্তির মর্যাদা এবং গোপনীয়তা সুরক্ষিত। ভারতের ডিপি ফ্রেমওয়ার্কও এই সম্মতি এবং ব্যক্তিগত ডেটার সুরক্ষার উপরই জোর দেয়। মানুষের বাস্তব সমস্যাগুলো তো আমরা দেখলাম। এখন প্রশ্ন হল, নির্বাচনের ফলাফল এই সমস্যাগুলোর ব্যাপারে কি বলছে? ভোটের সংখ্যা কি মানুষের ক্ষোভ বা সমর্থনের সঠিক ছবিটা তুলে ধরে? চলুন এবার সংখ্যাগুলো একটু ঘেঁটে দেখি, এর পেছনের গল্পটা ঠিক কি। এই চার্টটা বেশ ইন্টারেস্টিং, তাই না? দেখুন, ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটেছে। ২০১৬-তে যেখানে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক জিতেছিল, সেখানে ২০২১-এ তৃণমূল কংগ্রেস একটা বড় ব্যবধানে জয়ী হয়। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সময়ের মধ্যে বিজেপির ভোট শেয়ার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এটা কিন্তু শুধু স্থানীয় রাজনীতির বদল নয়, এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে জাতীয় রাজনীতির ঢেউ চাকুলিয়াতেও এসে লেগেছে। আচ্ছা, বর্তমান বিধায়কের অবস্থানটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে কি দেখতে পাই? একদিকে তার শক্তি হল দলের মজবুত সংগঠন আর স্থানীয় প্রশাসনের উপর নিয়ন্ত্রণ, কিন্তু দুর্বলতার জায়গাগুলোও বেশ স্পষ্ট। দুর্নীতির অভিযোগ, পরিকাঠামো উন্নয়নে ব্যর্থতা, আর সবচেয়ে বড় কথা, মানুষের আস্থার অভাব। প্রাতিষ্ঠানিক শক্তি থাকা সত্ত্বেও মানুষের বিশ্বাস অর্জন করতে না পারাটা কিন্তু একটা বিরাট দুর্বলতা। এই স্লাইডটা দেখুন, পুরো পরিস্থিতিটা এক কথায় বলে দিচ্ছে। ডেলিভারি স্কোর, কল্যাণমূলক প্রকল্পে কাজ হয়েছে, তবে মাঝারি মানের, কিন্তু পরিকাঠামো আর বিশ্বাস, এই দুটো ক্ষেত্রে স্কোর একেবারে তলানিতে। এর মানেটা খুব সহজ, সরকারি প্রকল্প কিছু থাকলেও রাস্তাঘাট বা বাঁধের মতো বড় কাজ হয়নি, আর দুর্নীতির কারণে মানুষের মনে একটা গভীর অবিশ্বাস জন্মেছে। মানুষের মনে এই যে অবিশ্বাস বা রাগ, এটা তো আকাশ থেকে পড়েনি, তাই না? এর পেছনে খুব নির্দিষ্ট আর গভীর কিছু কারণ আছে। চলুন এখন আমরা সেই কারণগুলোই খতিয়ে দেখব, যেগুলো মানুষের দৈনন্দিন জীবনকে নাড়িয়ে দিয়েছে আর এই ক্ষোভের জন্ম দিয়েছে। মানুষের প্রতিদিনের সমস্যাগুলো ঠিক কি কি? বন্যা ত্রাণের টাকা চুরি হওয়ার অভিযোগ, রেশনে খারাপ মানের চাল পাওয়া,
ভাঙাচোরা বিপজ্জনক রাস্তা এইসব ছোট ছোট বিষয়গুলোই কিন্তু জমে জমে একটা বড় অসন্তোষ তৈরি করে। এগুলো কোনো হাওয়াই কথা নয়, এগুলো মানুষের পেটে আর পিঠে লাগা এক একটা আঘাত। আর সমস্যাগুলো শুধু স্থানীয় স্তরেই আটকে নেই, কিছু সমস্যা আরও অনেক গভীর সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। যেমন সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার সংস্কৃতি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো ঘটনা যা তরুণদের স্বপ্ন ভেঙে দিয়েছে, আর ভোট পরবর্তী হিংসার ভয় যা মানুষের মনে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এই বিষয়গুলো আসলে মানুষের নৈতিকতায় আঘাত হানে। এই একটা বাক্যই হয়তো চাকুলিয়ার বহু মানুষের মনের কথা। এই উদ্ধৃতিটা ডেটাকে একটা মানবিক চেহারা দেয়। যখন ত্রাণ বা সরকারি সাহায্য আসল ক্ষতিগ্রস্তদের কাছে না পৌঁছে মাঝপথেই উধাও হয়ে যায়, তখন যে গভীর বিশ্বাসঘাতকতার অনুভূতি জন্মায়, ঠিক সেটাই এই একটা বাক্যে ফুটে উঠেছে। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যার ব্যবচ্ছেদ করলাম, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানের পথও ভাবতে হবে। এখন আমরা একটা বিকল্প কৌশলগত কাঠামোর দিকে তাকাব, যা এই সমস্যাগুলো মোকাবেলা করে নতুন করে মানুষের আস্থা অর্জনের একটা রূপরেখা দিতে পারে। এই কৌশলটার নাম চতুর্মুখ মতবাদ। এর 4টে দিক আছে। শিব রূপের মাধ্যমে আগ্রাসিভলি দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে প্রচার চালানো, বিষ্ণু রূপের মাধ্যমে কেন্দ্রের স্থিতিশীল কল্যাণমূলক প্রকল্পগুলোকে তুলে ধরে নিজেকে একটা নির্ভরযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করা, ব্রহ্মা রূপের মাধ্যমে প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার করে প্রচার চালানো, আর দুর্গা রূপের মাধ্যমে নারী সুরক্ষা ও শরণার্থীদের অধিকারের কথা বলে মানুষের মনে ভরসা তৈরি করা। কৌশল তো তৈরি হল, কিন্তু মানুষ বিশ্বাস করবে কেন? বিশ্বাস অর্জন করতে হলে কৌশলকে নক্কর মাপা যায় এমন প্রতিশ্রুতিতে বদলাতে হবে। এমন প্রতিশ্রুতি যা মানুষের মূল সমস্যাগুলোর সরাসরি সমাধান করে। চলুন দেখি সেই প্রতিশ্রুতিগুলো ঠিক কী হতে পারে। প্রথম এবং সবচেয়ে বড় প্রতিশ্রুতি, চাকুলিয়া ডালখোলা সড়ক উন্নয়নের জন্য 100 কোটি টাকা। এটা এখানকার মানুষের দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার একটা সরাসরি সমাধান। আর এই রাস্তা তৈরির প্রকল্প থেকে প্রায় 5,000 অস্থায়ী কর্মসংস্থান তৈরি হবে। এটা বেকারত্বের সমস্যায় একটা উদণ্ডীর স্বস্তি দেবে। দ্বিতীয় বড় প্রতিশ্রুতি, একটা নতুন চাল প্রক্রিয়াকরণ হাব তৈরির জন্য 50 কোটি টাকা বিনিয়োগ। এটা সরাসরি কৃষকদের ধানের সঠিক দাম পেতে সাহায্য করবে। আর এই চাল প্রক্রিয়াকরণ হাবটা প্রায় 500টা স্থায়ী কর্মসংস্থান তৈরি করবে। এটা তরুণদের বাইরে চলে যাওয়া আটকানোর একটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ হতে পারে। একটা সফল কৌশলের জন্য সব সম্প্রদায়ের কাছে পৌঁছানোটা খুব জরুরি। এই স্লাইডটা দেখাচ্ছে যে কিভাবে বিভিন্ন গোষ্ঠীর নির্দিষ্ট চাহিদা অনুযায়ী বার্তা তৈরি করা যেতে পারে। মতুয়াদের জন্য নাগরিকত্বের প্রতিশ্রুতি, রাজবংশীদের জন্য জমি ও ভাষার অধিকার, তরুণদের জন্য স্কিল ইন্ডিয়া কেন্দ্র, এমনকি বাইরে কর্মরত শ্রমিকদের জন্য নির্দিষ্ট প্রতিশ্রুতি। তবে এই ধরনের প্রচারের সময় দায়িত্বশীলভাবে এবং সঠিক তথ্য দিয়ে কথা বলাটাও জরুরি, কারণ আমাদের সংবিধানে দায়িত্বশীলভাবে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে। পরিশেষে আমরা যে আলোচনাটা করলাম তার মূল কথা হল, নির্বাচিত প্রতিনিধি আর নির্বাচকদের মধ্যে যে সম্পর্ক, যে চুক্তি, সেটাকে নতুন করে গড়ে তোলা। এটা শুধু একটা নির্বাচন জেতার কৌশল নয়, এটা হলো শাসনের প্রতি মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনার একটা রূপরেখা। আমরা এই বিশ্লেষণটা শেষ করব একটা বড় প্রশ্ন দিয়ে। যখন ব্যবস্থাটাই ভেঙে পড়ে, যখন মানুষের বিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকে, তখন সেই বিশ্বাস কিভাবে আবার তৈরি করা সম্ভব? এর উত্তর কোনো একজন নেতার কাছে নেই। এর উত্তর খুঁজতে হবে গোটা সমাজকে, গোটা শাসন ব্যবস্থাকে। আর এটাই বোধহয় আজকের গণতন্ত্রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি আপনিও একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602।